আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। এই বাক্সটা খালের জল থেকে মালা কুড়িয়ে পেয়েছে। বল, তোরা আমার কাছে কি চাস? এই বাঁশের বাড়িটা কিন্তু আমার, এ বাড়ির মালিক আমি। হ্যাঁ বাবা, চারিদিকে কেমন মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে দেখো। এই বৃষ্টির দিনে আমাদের সেই পুরনো বাড়িটার কথা খুব মনে পড়ছে। মারে, আমাদের ওই পুরনো ঘরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার উপর ওটা ছিল একদম নিচু জায়গায়, তাই বন্যায় ডুবে যাওয়ার বড় ভয় ছিল। ভালোই করেছো। আর খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। হ্যাঁ রে মা, বন্যার হাত থেকে বাঁচতেই তো কষ্ট করে এই খালের ওপরে নড়বড়ে বাঁশের বাড়িটা বানালাম। অন্তত এবার বানের জলে আমাদের ঘরটা ডুবে যাবে না। বাপ বেটির কথা শেষ হলে ঘরে চলে আসো, আর মাছ ধরতে হবে না। এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বে যে। হ্যাঁ আসছি। এই নাও, মাছগুলো কেটে ভালো করে ঝোল রাঁধো তো, রাতে জমিয়ে খাবো। বাহ, খাল থেকে কত সুন্দর সুন্দর মাছ পেয়েছো বাবা। বাঁশের ঘরে মাছের ঝোল বেশ জমবে কিন্তু। দেখেছো মিনু, তোমার ওই বোকা দাদা খালের উপর কেমন বাঁশের মাচা করে ঘর বানিয়েছে। সারা গায়ের মানুষ ওর এই পাগলামি দেখে হাসাহাসি করছে। ঠিক বলেছ গো, একেবারে আস্ত একটা বোকা ওটা। খালের ওপর নাকি আবার ঘর হয়? একটা বড় ঝড় আসলেই কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে। যত যাই বলো মিনু, মাঝে মাঝে ভাবি ঠিক কাজই করেছে। ওদের ভিটেতে জল উঠেছে, আমাদের ভিটেতে উঠলো বলে। তোমার কথাবার্তা কিচ্ছু বুঝি না। তার পক্ষে কথা বলো না তার বদনাম করো, বোঝা বড় দায়। ওরে বেটা থাম, কখন ধরে ডাকাডাকি করছিস, কানটা একদম ছানা বড়া করে ফেললি। ওরে আর বকে কি হবে? আমার মনে হয় গায়ে কোনো বিপদ হতে চলেছে রে হরি। আপনারাও না ওসব আগেকার মানুষ বলতো, এখন এসব কেউ বিশ্বাস করে না কাকা। সত্যি হতো বলেই মানুষ বলতো, আমার কথা মিলিয়ে নিস। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন বিকেলবেলা আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির কারণে খালের জল গ্রামে আসতে শুরু করে। আশেপাশের অনেকেরই ঘরে জল উঠে যায়। ওরে বাবা রে, এ কি কাণ্ড! এই ঝড় বৃষ্টিতে চারিদিকে এমন বন্যা শুরু হয়ে গেল যে আমাদের ঘরের ভেতর জল ঢুকতে শুরু করেছে। ও মা, তাই তো গো, জলের তোড়ে আমাদের বিছানাপত্র সব ভিজে যাচ্ছে। এখন আমাদের কি হবে গো? কানাইদা আসলে দূরদর্শী লোক, ও মনে মনে কাজটা কিন্তু ভালোই করেছিল। খালের ওপর উঁচুতে ঘর বানানোর কারণে ওরা এখন বেশ আরামেই আছে। হ্যাঁ গো, আর আমাদের দেখো, ঘরের ভেতরে জল টই টই করছে। এখন এই ভয়াবহ বন্যায় আমরা কোথায় যাব? কি উপায়ে নিজেদের বাঁচাবো বলো? আহা, এতটা ভেঙে পড়লে চলে নাকি? এই বন্যায় গ্রামের বাকিরা যেভাবে থাকবে, আমরাও সবার সাথে কষ্ট করে সেভাবেই থাকবো। আমাদের বাড়িটা যে একদম নিচু আর ঢালু জায়গায়, ওভাবে থাকলে আমরাই সবার আগে ডুবে মরবো। তার চেয়ে চলো আর দেরি না করে এখনই দাদার ওই বাঁশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। কিন্তু তারা কি আশ্রয় দেবে আমাদের? আমার আর তোমার কুবুদ্ধির জোরে আশ্রয় না দিয়ে কোথায় যাবে বলো? ব্যাগপত্র গুছিয়ে নাও জলদি, কাল সকালেই বের হব।
কই গো, বাজারে থলেটা দাও, সকাল সকাল কিছু বাজার করে আনি। আনছি গো আনছি। দুদিন যা ঝড় হলো, আমি ভাবছি এই নড়বড়ে বাঁশের ঘরটা টিকলে হয়। এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আর হলেও আবার নতুন করে তৈরি করব। ও দাদা, ও বৌদি, আমাদের নিচু ঘর বাড়ি সব বন্যায় ভেসে গেছে গো। আমরা এখন ঘর ছাড়া, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও। আরে মিনু, যোগু, তোদের কাপড় দেখে এখনো ভেজা। মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়। তোমরা হাত মুখ মুছে নাও। আমাদের এই খালের ওপরের ঘরটা ছোট হলেও আমরা সবাই মিলেমিশে কষ্ট করে ঠিকই কাটিয়ে দিতে পারবো। বাহ, এই ঘরটা খালের উপরে হলেও বেশ উঁচুতে আর নিরাপদ আছে দেখছি। বন্যার জল তো এখানে ছোঁয়াও পাবি না, জায়গাটা বেশ খাসা। হ্যাঁ বৌদি, আমাদের নিজেদের বলতে তো আর কোনো বাড়ি ঘর রইলো না। তাই আমরা পাকাপাকি ভাবেই তোমাদের এই বাড়িতে থাকার জন্য চলে এলাম। এই ঠিকই বলেছে তোমার বোন কানাইদা, এই বন্যায় আমাদের সব শেষ। তাই এখন থেকে আমরা তোমাদের সাথেই এই বাড়িতে স্থায়ীভাবে থাকবো। মা, শুনে যাও। ওদের তো থাকতে দিলে ভালো কথা মনে করে, কিন্তু ওদের মনে আবার কুবুদ্ধি নেই তো? চুপ কর মা, ওরা তোর পিসি আর পিসে মশাই বিপদে পড়ে এসেছে। আমাদের নিজেদের যতই কষ্ট হোক, ওদের তো আর তাড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক গল্পের মোড় কোথায় গিয়ে ঘোরে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। যোগু আর মিনু আস্তে আস্তে তাদের আসল রূপ বের করতে শুরু করে। কানাই এসব কিছুই আজ করতে পারে না। ও কানাইদা, এই যে এদিকে এসো, টাটকা রুই আছে, কম দামে দিয়ে দেব। তা টাটকা হবে তো? তোমরা তো আবার দুদিন আগের মাছও বিক্রি করতে নিয়ে আসো। কি যে বলো কানাইদা, বানের জলে ধরা এগুলো একদম টাটকা। এই নাও, থলেতে ভরে দিচ্ছি। এই নাও মাছের দাম, আসি গো। ও বৌদি, সকাল থেকে বসে আছি, এখনো এক কাপ চাও জুটলো না, নাকি তোমরা আমাদের না খাইয়ে মারার পরিকল্পনা করেছো? এই মেয়ে, এই সারাদিন শুধু টোটো করে ঘুরিস কেন? যা, রান্নাঘরে গিয়ে তোর মায়ের সাথে বাসনগুলো মেজে খাবার সাজিয়ে নিয়ে আয়। ছি মিনু, আমাদের এখানে উঠলে দুদিনও হলো না, এমন ব্যবহার করতে শুরু করেছো। তোমরা পেয়েছোটা কি? হ্যাঁ, আমাদের ঘরে থেকে আমাদের সাথে এমন করছো? বলেছিলাম না মা, ওরা কখনো শোধরানোর নয়। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? মালামা, কি হয়েছে রে? দাদা গো, তোমার মেয়ে মালা আর কবিতা বৌদি আমাদের এখান থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে। আজ হাতে ঝাঁটাও তুলেছে। বিশ্বাস না হয় দেখো, আমার স্বামী না থাকলে অনেক মারতো। ছি কবিতা, বন্যায় ঘরহীন একটা মানুষের সাথে এমন আচরণ করতে পারলে? আমি কখনো ভাবতেও পারিনি তুমি এমন হয়ে যাবে। আর মালা, তুইও। এইসব তুমি কি বলছো? ওরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। তুমি চলে যাবার পর মালার উপর আর আমার উপর অনেক অত্যাচার করে ওরা। এই ঘর দখল করতে চায়। তুমি এত বড় কথা বলতে পারলে বৌদি? মিনু, চলো এখান থেকে আমরা আজই চলে যাই, নদীর পাড়ে গিয়ে থাকবো, তবু এখানে না। তোরা কোথাও যাবি না, আমি তোদের আশ্রয় দিয়েছি। যদি এরকম কাজ দ্বিতীয়বার হয়, আমি আর সহ্য করব না। মা বাবা সত্যি কিছু না জেনে ওদের বিশ্বাস করে ফেললো, আমাকে বিশ্বাসও করলো না। কাঁদিস না মা, খুব বেশি বিশ্বাস করে তো ওর সৎ বোনকে, তাই তাদের আসল রূপ দেখতে পায়নি।
হে সৃষ্টিকর্তা, আমার বাবাকে ওদের আসল রূপ দেখিয়ে দাও। এই বাঁশের ঘরটা যেন কেউ দখল করতে না পারে। মালা, তুমি ভয় পেও না। তোমার ওই ছোট্ট হৃদয়ের ক্রন্দন আমায় যে খুব কষ্ট দিচ্ছে। আমি কথা দিলাম, তোমার বাবা খুব শীঘ্রই তাদের আসল রূপ দেখতে পাবে। সত্যি বলছো? কিন্তু তুমি কোথায় গেলে পরি? দেখা দাও। কি বলছিস মা? কিসের পরি? চল আয়, রাত অনেক হয়েছে, ঘুমাবি। পরের দিন এক ঝুড়ি লাউ নিয়ে হাটের এক কোণে বসে আছে কানাই। তাকে দেখে অনেক বিক্রেতা উপহাস করছে। আরে সবাই দেখো দেখো, খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। লাউ বিক্রি করে আজকে তোমার 2 আনা আয় হবে কানাই। ভাই, গরিব বলে এভাবে হাটের মাঝে উপহাস করো না। এই কটা লাউ বিক্রি করে চাল ডাল কিনতে পারলে আজ আমার ঘরের হাঁড়িটা চড়বে। তোমার আর চাল কিনতে হবে না কানাইদা, এই টাকা কটা আমি নিয়ে নিলাম। ঘরে বসে আমরা কি শুধু হাওয়া খাবো নাকি? এ কি রে যোগু, তুই এমন কাজ করতে পারলি? তার মানে মালার কবিতা কাল ঠিকই বলেছিল, এই আমার উপার্জনের টাকা ফিরিয়ে দাও বলছি। এই যোগুর পকেটে যেটা ওঠে ওটার ফেরত যায় না। আর শোনো, আমরা যতদিন তোমার বাঁশের কুটিরে থাকবো ততদিন আমাদের সেবা করতে হবে, নইলে আমরা কি কি করতে পারি তুমি সবই জানো। মাঝে মাঝে হাটের মধ্যে এসব তামাশা বেশ ভালোই লাগে। চলো চলো সবাই, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। কানাই মন খারাপ করে খালি ঝুড়ি হাতেই ফিরতে লাগে। বিকেল গড়িয়ে প্রায় তখন সন্ধ্যা। একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড়িয়ে কানাই কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমার কপালের এত কষ্ট লিখেছ, নিজের বোন জামাইয়ের হাতে এইভাবে অপমান সহ্য করতে হয়। ওদিকে না বুঝে মালার কবিতাকে কতই না কথা শুনিয়েছি, এ পাপ যেন আমি নিতে পারছি না। কাঁদছো কেন বাবা? এই পৃথিবীতে অন্ধকারের পরে কিন্তু আলোর দেখা মেলে, তাই কখনো ভেঙে পড়তে নেই। বাবা, আপনি অন্ধ মানুষ হয়ে আমার মনের কষ্টটা বুঝতে পারলেন, কিন্তু আমার নিজের লোকেরা কেন আমায় বোঝে না। শান্তির খোঁজে খালের পাশে সামান্য কুটির বানিয়ে থাকি, এরপরও কেন এত অশান্তি? বাবা, পৃথিবীতে শান্তি আর অশান্তি দুটো মিলিয়েই যে জীবন। হে দেখো, আমার 2 চোখ অন্ধ, সবকিছু অন্ধকার, অথচ মনে কিন্তু আলো ঠিকই আছে, আর এটা নিয়েই যে বেঁচে আছে। কিন্তু আমার এই চরম অভাব আর লাঞ্ছনা থেকে মুক্তির কি কোনো উপায় নেই বাবা? হবে হবে, একদিন সবই হবে। এখন বাড়ি যা, মা বেটি তোর জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর কত সহ্য করব মালা, আর কত? যোগু আর মিনুর অত্যাচারে এখন তো দুবেলা দুমুঠো শান্তিতে খাওয়াও আমাদের ভাগ্যে জুটছে না রে। তোর বাবাও তো আমাদের কোনো কথা শোনে না। তুমি আর কেঁদো না মা, আমায় পরি বলেছে বাবা সবই বুঝবে। দেখো, ওই তো বাবা এসেছে। মারে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোদের ওপর না জেনে অনেক কথা বলেছি, আমায় ক্ষমা কর তোরা। তুমি এসব কি বলছো? দেরিতে হলেও বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন কি কোনো উপায় নেই এই লোভী দুটোর হাত থেকে বাঁচার? ধৈর্য ধরো কবিতা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। ও মা, এটা কিসের আলো রে মালা? চারদিকটা কেমন হঠাৎ চাঁদের আলোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠলো। দেখ মা, দেখো দেখো, জোয়ারের জলে ভেসে ভেসে একটা সুন্দর নকশা করা বাক্স আমাদের এই ঘাটের দিকেই চলে আসছে গো। ওরে মালা, ওটা হাত দিয়ে ধরিস না। ওটা কিসের বাক্স কে জানে? এত রাতে এমন অলৌকিক আলো তো আগে কখনো এই খালের জলে দেখিনি।
ভয় পেও না মা, দেখো বাক্সটার গা থেকে কেমন সুন্দর সুবাস বেরোচ্ছে। চলো আমরা এটা তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে যাই। সত্যি তো, বাক্সটা অনেক ভারী আর এর গায়ের কারুকাজও অদ্ভুত, কিন্তু এটা তো কোনোভাবে হাত দিয়ে খোলা যাচ্ছে না রে। কবিতা হাতুড়ি নিয়ে আসে। সেই হাতুড়ি দিয়ে তারা অনেকক্ষণ চেষ্টা করে বাক্সটি খোলার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি খুলে না। এ কি বাক্স রে বাবা, হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করার পরেও কিছুই হলো না। এটা সাধারণ কোনো মানুষের তৈরি বাক্স নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওরে বাবা, এটা কি দেখছি? নকশা করা সোনার বাক্স নাকি? এর মধ্যে নিশ্চয় অনেক হিরে জহরত আর দামি গুপ্তধন লুকিয়ে রেখেছ এতদিন। হ্যাঁ গো, এই বাক্সটা পেলে আমাদের আর এই ভাঙা বাঁশের বাড়িতে কষ্ট করতে হবে না। আমরা তো রাতারাতি মস্ত বড় লোক হয়ে যাব গো। যোগু, এই বাক্সটা খালের জল থেকে মালা কুড়িয়ে পেয়েছে। এর ভেতরে কি আছে আমরা জানি না, এটা এভাবে জোর করে কেড়ে নিও না। মুখ বন্ধ করো, একবার আমাদের হাতে এসেছে মানে এটা এখন থেকে আমাদের। চলে এসো মিনু, আজ রাতে এটার দফা রফা করবো। ও বাবা, বাবা ওরা যে বাক্সটা নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলো। নিয়ে যেতে দে মা, সহ্যের সীমা ওরা অতিক্রম করে ফেলেছে। আর না, যে করে হোক কালের একটা ব্যবস্থা করবই। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, সকলেই ঘুমিয়ে আছে। যোগু আর মিনু তাদের লোভ সামলাতে না পেরে সেই বাক্সটা খোলার চেষ্টা করে। দূর ছাই বাক্স, এত জোরে শাবল মারছি তাও এর গায়ে একটা আঁচড়ও পড়ছে না কেন? তুমি আর একটু জোর দিয়ে মারো গো, ভেতরের গুপ্তধন দেখার জন্য আমার আর তর সইছে না। যা পাবো দুজনে নিয়ে আজ রাতেই চম্পট দেব। বেশি কথা না বলে একটু সাহায্য করলেও তো পারো। তোরা শান্ত হ, আমি এই রহস্যময় বাক্সের রক্ষক পড়ি। তোদের চরম লোভ আর নিষ্ঠুরতা আমি সব দেখেছি। ওরে বাবা রে, এ তো সাক্ষাৎ পরি গো। আমাদের ক্ষমা করে দাও গো মা, আমাদের কোনো ক্ষতি করো না। হঠাৎ কানাইদের ঘুম ভেঙে যায়। কানাই আর কবিতা পাশের ঘর থেকে অবাক চোখে দেখতে থাকে। এ কি অলৌকিক কাণ্ড দেখছি! এ তো কোনো অলৌকিক পরিগো কবিতা, স্বয়ং আমাদের এই বাঁশের ঘরে। কথা না বলে চেয়ে চেয়ে দেখো কি হয়। এই বাক্সটি একটি জাদুর বাক্স। এটি লোভহীন মানুষের মনের আশা পূর্ণ করে। তোরা পেয়েছিস, তার মানে তোদের মনে লোভ নেই। যোগু, মিনু, বল তোরা আমার কাছে কি চাস? এটাই তো চেয়েছিলাম। হে পরিমাতা, আমাদের এই খালের ওপর এক বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দাও, আর সাথে প্রচুর ধন সম্পদ আর সোনা দানা দাও। কি এত লোভী তোরা? এত লোভী হয়ে কিভাবে বাক্স তোদের হাতে এলো? রাজপ্রাসাদ তো দূর, তোদের এই অন্ধ লোভের শাস্তি স্বরূপ তোদের দুই চোখের দৃষ্টি এখনই কেড়ে নেওয়া হলো। ওগো পরিমাতা, আমাদের ক্ষমা করো। লোভে আমরা যে সত্যি ডুবে গিয়েছিলাম। আমার কাছে লোভীদের কোনো ক্ষমা নেই রে। ভয়ঙ্কর হাসি হেসে পরি তার জাদু বলে যোগু আর মিনুকে অন্ধ করে দেয়। ওরে বাবা রে, যে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পারছি না। ঘাট হয়েছে, আর সোনা দানা চাই না। বাবা, এই তো সেই বাক্স। পিসে মশাইরা খুলতে পারেনি হয়তো, কিন্তু তাদের দেখলাম মেঝেতে পড়ে আছে। এ বাক্স এনেছিস কেন? এই যে অভিশপ্ত বাক্স রে মা, ফেলে দে এক্ষুনি। এর জন্য তোর পিসে মশাইরা অন্ধ হয়েছে।
কানাই, কবিতা, তোমরা অত্যন্ত সৎ, দয়ালু আর সরল মনের মানুষ। কাল তোমরা সবই দেখেছ আমি জানি, আর এ বাক্স তোমাদের কাছেই ছিল। এখন বলো কি চাও। ওগো দয়াময়ী পরিমাতা, আমাদের কোনো রাজপ্রাসাদ বা প্রচুর ধন সম্পদ চাই না, শুধু শান্তিতে বেঁচে থাকার মতো একটু ডাল ভাত আর এই বাঁশের শক্তপুক্ত বাড়িটুকু পেলেই আমরা খুশি। এই লোভী দুনিয়ায় তোমাদের এমন অল্পে সন্তুষ্ট থাকা আর সততা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা সত্যি এই জাদুর বাক্সের আসল পুরস্কার পাওয়ার যোগ্য। আমরা গরিব হতে পারি মা, কিন্তু অন্যের ক্ষতি করে বড়লোক হতে চাই না। আমাদের এই পরিবারটি যেন সারা জীবন এভাবে একসাথে সুখে শান্তিতে থাকতে পারে, সেই আশীর্বাদটুকুই করুন। তোমাদের সততার জয় হোক। আজ থেকে তোমাদের এই ভাঙা বাড়ি আর নড়বড়ে থাকবে না, এটি সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। বাবা দেখো দেখো, আমাদের কত সুন্দর বাঁশের বাড়ি। খাল পাড়ে এত সুন্দর বাঁশের বাড়িতে আমরা থাকবো, কি মজা। মালা, এই নাও তোমার উপহার। এই জাদুকরি লাঠিটা সব সময় তোমার কাছে রাখবে। এটা তোমাদের পরিবারকে সব রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে। আপনার এই অসীম কৃপা আমরা সারা জীবন মনে রাখবো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না, আমরা এতটুকুতেই খুশি। ও দাদা, ও বৌদি, আমাদের পাপার অন্ধ লোভের কারণে আজ আমরা পুরোপুরি অন্ধ হয়ে গেছি। আমরা আমাদের কৃতকর্মের শাস্তি পেয়েছি গো। কানাইদা, আমরা তোমাদের ওপর কত অত্যাচার করেছি, আর এখন নিজেদের চোখের আলো হারিয়ে বুঝতে পারছি আমরা এই পাপী মুখ নিয়ে এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের ক্ষমা করে দিও। চলো গো, আমরা এই সুন্দর বাঁশের বাড়িতে থাকার যোগ্য নই। ভিক্ষা করেই আমাদের দিন কেটে যাবে, আর কোনো দিন জ্বালাতন করতে আসবো না তোমাদের। তোরা একই কথা বলছিস? তোরা এই অন্ধ অবস্থায় ঘর ছেড়ে বাইরে কোথায় যাবি? আমি তোদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওসব অতীত আর মুখে এনো না। এখন এই অবস্থায় তোমরা বাইরে গেলে না খেয়ে মারা পড়বে। তোমরা আমাদের সাথেই থাকবে। পিসে মশাই, তোমরা আর কেঁদো না, আর শোনো, এইভাবে কিছুদিন থাকো। আমার কাছে আমার এক বন্ধু পড়ি আছে, ওকে বলে তোমাদের চোখ ভালো করে দেব। একদিন সকালবেলা বাড়ির উঠানে কবিতা রান্না করছে, পাশে যোগু আর মিনু বসে আছে। তখন সেখানে কানাইয়ের দেখা সেই অন্ধ বুড়োটি লাঠি ভর দিয়ে এগিয়ে আসে। ও বাবা কানাই, বাড়ি আছো নাকি? কটা ভিক্ষা দাও। আরে বাবা, আপনি আসুন আসুন, দাওয়ায় বসুন। কবিতা, তাড়াতাড়ি বাবার জন্য জল আর কিছু খাবার নিয়ে এসো তো। বাবা, আপনি এই মাদুরটা এসে বসুন। আমরাও হতভাগা অন্ধ, আপনার মতো মানুষের কষ্টটা এখন আমরা খুব ভালো বুঝতে পারি। তোদের মনের ভেতরের অহংকার আর কুটির লোভ দূর হয়েছে। তোরা শেষমেশ তোদের বড় ভুলগুলো বুঝতে পেরেছিস, এটাই যে বড় কিছু। মালামা, এই জলের বোতলটা নে তো। এটা কিসের বোতল দাদু? আমার আশীর্বাদ ভরা জল আছে। নিশিরাতে বাঁশতলার সামনে গিয়ে যোগু আর মিনুর চোখের ওপর হাত দিয়ে জল ছিটিয়ে দিবে। আমি এখন চলি রে। দাদুর কথাগুলো কেমন জানি অদ্ভুত মনে হলো না? অন্ধ বুড়োর কথা মতো রাতের আধারে মালা, যোগু আর মিনুকে সেই খালের পাশে বাঁশতলায় নিয়ে যায়, আর সেখানে মালা তার হাত দিয়ে সেই বোতল থেকে জল বের করে তাদের চোখে ছিটিয়ে দেয়।
এ কি রে মালা, আমি যে সব আগের মতো দেখতে পাচ্ছি রে। হায় সৃষ্টিকর্তা, আমিও আগের মতো সব দেখতে পাচ্ছি। এতদিন বুঝতে পেরেছি অন্ধ থাকার কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক। হ্যাঁ মিনু, তার থেকেও বেশি কষ্ট দিয়েছি তোমার ভাই আর বৌদিকে। মালা রে, আমাদের ক্ষমা করিস। ওই শোনো শোনো গ্রামবাসী, আগামীকাল সকাল থেকে এই গায়ের খালপাড়ে মেলা বসবে। মেলায় হরেক রকমের জিনিস বেচা কেনা হবে, সকলেই আমন্ত্রিত। শোনো শোনো শোনো। এ কি শুনছি, এ খালপাড়ে মেলা বসবে? বাহ, তোকে অনেক সুন্দর খেলনা কিনে দেবো রে মালা। বাবা মাকেও খবরটা দিয়ে আসি। পরের দিন কানাইয়ের বাড়ির পাশে মেলা বসেছে। অনেক মানুষ মেলায় এসেছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। মেলার মানুষেরা কানাইয়ের সেই বাঁশের বাড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। কি হে বিক্রেতা ভাই, এভাবে চেয়ে কি দেখছো? এই বাঁশের বাড়িটা কিন্তু আমার, এ বাড়ির মালিক আমি। হ্যাঁ, আর লজ্জা দিও না কানাই, আজ বুঝলাম কোনো কিছুকে তুচ্ছ অবজ্ঞা করা উচিত নয়। দেখো, মেলা ছেড়ে সবাই তোমার বাঁশের বাড়ির দিকে তাকিয়ে আছে। থাক থাক, আর নজর দিও না। এটা কানাইদার অনেক ভালোবাসার বাঁশের ঘর। ও পরি, আজকে এখানে সেরা হচ্ছে। এই বৃষ্টিতে কেউ তোমায় দেখবে না, দেখা দাও। কি গো মালা, কাল তবে বোতলের সেই জল সঠিক কাজে লাগিয়েছিলে? তার মানে তুমি সেই অন্ধ বুড়ো দাদু ছিলে। আমি একটুও আজ করতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে এগুলো গোপন থাকাই ভালো। আমি আশীর্বাদ করি তোমরা এই খালপাড়ে বাঁশের বাড়িতে সুখী পরিবার হয়ে থাকো। আহ, কি শান্তি! মেলার সকল মানুষ আমাদের বাঁশের ঘরের দিকে তাকিয়ে আছে। বুঝতে হবে তো, খালের উপর বাঁশের বাড়ি বলে কথা। কি গো, তোমরা কি বলো?